আসসালামু আলাইকুম। আমি ল্যামডা ম্যাক্স ক্যালকুলেট করার ব্যাপারটা একটু ক্লিয়ার করতে চাচ্ছি। হুম? তো সেই জন্য প্রথমে আমাকে কয়েকটা জিনিস সম্পর্কে আসলে ধারণা রাখতে হবে যে সিসয়েড, ট্রান্সয়েড বা হোমোঅ্যানুলার, হেটারোঅ্যানুলার। তো প্রথমে যদি আমরা সিসয়েড একটু বুঝতে চাই, এটা হচ্ছে টু ডাবল বন্ডস। মানে এগুলো না বুঝলে আসলে ক্যালকুলেট করা যাবে না। আগে আমরা চিনে নিই, পরে লাস্টে গিয়ে ক্যালকুলেট করা শিখবো। আগে জিনিসগুলো শিখি যে কোনটা সিসয়েড, কোনটা কি জিনিস সেটা আগে শিখি। টু ডাবল বন্ডস অন দ্য সেম সাইড অফ দ্য সিঙ্গেল বন্ড, তখন আমরা তাকে সিসয়েড বলি। আর ট্রান্সয়েড বলি তখন, বা এস ট্রান্স বলি, যে টু ডাবল বন্ডস আর কোনো অপোজিট সাইড অফ দ্য সিঙ্গেল বন্ডের রেসপেক্টে যখন ডাবল বন্ড দুইটা অপোজিট সাইডে থাকে তখন তাদেরকে ট্রান্সয়েড বলা হয়। যেমন এখানে এটা যদি আমাদের ওই সিঙ্গেল বন্ডটাকে ধরি, এই যে নীল কালার দিয়ে দেখানো হচ্ছে যে সিঙ্গেল বন্ডটা, এর রেসপেক্টে এই ডাবল বন্ড দুইটা একই সাইডে আছে, মানে সেম সাইডে আছে, এর কারণে এর নাম হচ্ছে সিসয়েড। আর এই সিঙ্গেল বন্ডের রেসপেক্টে ডাবল বন্ড দুইটা অপোজিট সাইডে আছে, বিধায় এর নাম হচ্ছে ট্রান্সয়েড। আশা করি বোঝা গেছে। ঠিক সেমভাবে এটা, যদি এটা হোমোঅ্যানুলার, হেটারোঅ্যানুলার দিয়েও বোঝা যায়, কিন্তু সিসয়েডটা মূলত এভাবে বুঝতে পারি এই জায়গা থেকে, যে সিঙ্গেল বন্ডের রেসপেক্টে এই দুইটা ডাবল বন্ড সেম সাইডে আছে সিসয়েড, আর এটা বিপরীত সাইডে আছে অপোজিট সাইডে, যার কারণে এটার নাম হচ্ছে ট্রান্সয়েড। ওকে। এরপরে হোমোঅ্যানুলার, হেটারোঅ্যানুলার কনজুগেটেড ডাইনস, এটা একটু দেখি। আমরা জানি যে বোথ দ্য বন্ডস, মানে ডাবল বন্ডস আর ইন দ্য সেম রিং, তখন আমরা সেটাকে বলি হোমোঅ্যানুলার। যেমন এই রিংটার মধ্যেই আমার এই দুইটা ডাবল বন্ড আছে, তাই একে বলছি আমরা হোমোঅ্যানুলার। আর টু ডাবল বন্ডস যদি দুইটা রিংয়ে থাকে, মানে দুইটা ডাবল বন্ড, যেমন এই রিংয়ে আছে এই ডাবল বন্ড আর এই রিংয়ে আছে এই ডাবল বন্ড, তার মানে দুইটা রিংয়ে দুইটা ডাবল বন্ড, মানে দুইটা ডাবল বন্ড দুইটা আলাদা আলাদা রিংয়ে আছে, তখন তাকে আমরা বলি হেটারোঅ্যানুলার। ঠিক আছে, হেটারোঅ্যানুলার ডাইন। যেমন এইভাবে এখানে দুইটা রিং আছে, দুইটা রিংয়ে দুইটা ডাবল বন্ড, এই কারণে তার নাম হচ্ছে হেটারোঅ্যানুলার ডাইন। তাহলে আমরা সিসয়েড, ট্রান্সয়েড, হোমোঅ্যানুলার, হেটারোঅ্যানুলার বুঝলাম। ওকে। এরপরে যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট, যে এক্সোসাইক্লিক ডাবল বন্ড, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। খুবই ইম্পর্ট্যান্ট। এক্সোসাইক্লিক ডাবল বন্ডটা হচ্ছে কিরকম, যে মূলত হচ্ছে এর নাম থেকে বোঝা যায় যে এই ডাবল বন্ড আউটসাইডে রিং, একটা ডাবল বন্ড থাকবে রিংয়ের আউটসাইডে। যেমন এটা যদি একটা রিং হয়, ঠিক আছে, এই রিংয়ের এই কর্নার দিয়ে যে ডাবল বন্ডটা চলে গেছে, এটাকে আমরা বলবো, এই রিংয়ের রেসপেক্টে বলবো এটা হচ্ছে একটা এক্সোসাইক্লিক ডাবল বন্ড। ঠিক সেম ভাবে যদি এখানে একটা ডাবল বন্ড থাকতো এইভাবে, ওটাকেও আমরা বলতাম এক্সোসাইক্লিক ডাবল বন্ড। এখানে যদি থাকতো ডাবল বন্ড, তাও বলতাম এক্সোসাইক্লিক ডাবল বন্ড। এখানে থাকলেও সেটাকে বলতাম এক্সোসাইক্লিক ডাবল বন্ড। ঠিক আছে, তার মানে বোঝা যাচ্ছে এখানে থাকলেও মানে ওই রিং এর রেসপেক্টে, ঠিক আছে, তাকে বলতাম এক্সোসাইক্লিক ডাবল বন্ড। ওকে, ফাইন। ঠিক সেই রকম তাহলে এক রিং এর রেসপেক্টে চিন্তা করলে আমার কাছে বেটার মনে হয়েছে। যেমন এই রিং এ একটা ডাবল বন্ড আছে, এই রিং এ একটা ডাবল বন্ড আছে। আমি যদি বলি এই ডাবল বন্ডটা, মানে এই যে ডাবল বন্ডটা আমি দেখাচ্ছি, এই ডাবল বন্ডটা বি রিং এর রেসপেক্টে কর্নার দিয়ে গেছে, তার মানে এটা এই ডাবল বন্ডটা বি রিং এর রেসপেক্টে এক্সোসাইক্লিক ডাবল বন্ড, বি রিং এর রেসপেক্টে। ঠিক আছে, আর এই যে বি রিং এর মধ্যে যে ডাবল বন্ডটা আছে সেটা এ রিং এর রেসপেক্ট হচ্ছে এক্সোসাইক্লিক ডাবল বন্ড। বোঝা গেছে মনে হয়। তাহলে আবার বলছি এটা দিয়ে, পরের এক্সাম্পলটা দিয়ে। তাহলে এখানে যে ডাবল বন্ডটা আমরা দেখতে পাচ্ছি, এই ডাবল বন্ডটা বি রিং এর রেসপেক্টে এক্সোসাইক্লিক ডাবল বন্ড। আর এখানে যে ডাবল বন্ডটা দেখতে পাচ্ছি, এটা কি, এটা খুব ইন্টারেস্টিং ব্যাপার। এটা কিন্তু এক্সোসাইক্লিক ডাবল বন্ড না, কারণ এই ডাবল বন্ডটা এক্সোসাইক্লিক ডাবল বন্ড না। যদি এইখানে এই ডাবল বন্ডটা থাকতো, সেই ক্ষেত্রে ডাবল বন্ডটা হতো এর এক্সোসাইক্লিক ডাবল বন্ড। যদি এই জায়গায় থাকতো ডাবল বন্ডটা, যেহেতু ডাবল বন্ডটা আমার মূলত এই জায়গায় কিন্তু নেই, এই জায়গায় নেই, এই জায়গায় আছে, এই জায়গায় থাকলে ওটাকে আমরা এখন এর এক্সোসাইক্লিক ডাবল বন্ড বলতে পারি না। তার মানে এখানে যদিও আমরা দেখতে পাচ্ছি একটা কনজুগেশন,
হোমো মানে হেটারোঅ্যানুলার, কিন্তু এখানে এক্সোসাইক্লিক ডাবল বন্ড শুধু এটা এক্সোসাইক্লিক ডাবল বন্ড নয়। এটা হচ্ছে কার রেসপেক্টে? বি রিং এর রেসপেক্টে এক্সোসাইক্লিক ডাবল বন্ড। ওকে, তাহলে যদি এখানে চিন্তা করি এক্সোসাইক্লিক ডাবল বন্ডটা, তাহলে এই রিং এর রেসপেক্টে এটা হচ্ছে এক্সোসাইক্লিক ডাবল বন্ড। এখানে একটাই এক্সোসাইক্লিক ডাবল বন্ড, এটা এক্সোসাইক্লিক ডাবল বন্ড নয়। এরপরে এই রিংটা যদি খেয়াল করি, তাহলে এই রিং এর রেসপেক্টে বি রিং এর মধ্যে এই ডাবল বন্ড আর এই ডাবল বন্ড, এই দুটাই হচ্ছে মানে কি এক্সোসাইক্লিক ডাবল বন্ড। ঠিক আছে, মনে হয় আমি এক্সোসাইক্লিক ডাবল বন্ডটা ক্লিয়ার করতে পেরেছি। আচ্ছা, এরপর আরেকটা যে ব্যাপারটা থাকে ডাবল বন্ড এক্সটেন্ডিং কনজুগেশন, এর যে 30 মান হয় আমরা জানি। ঠিক আছে, 30 অ্যাড করা লাগে এই ডাবল বন্ড এক্সটেন্ডিং কনজুগেশনের জন্য। আর এক্সোসাইক্লিক ডাবল বন্ডের জন্য ওরও একটা মান আছে, আমার এই মধ্যে মনে পড়ছে না, একটু পরে সব দেখে বলছি। আচ্ছা, তো এটা কি ডাবল বন্ড এক্সিস্টিং মানে কনজুগেশন? এটা হচ্ছে যে সাপোজ এই যে এখানে কিন্তু একটা কনজুগেশন আছে, ডাবল বন্ড সিঙ্গেল বন্ড ডাবল বন্ড, এর সাথে আবার সিঙ্গেল বন্ডের পরে আরও একটা ডাবল বন্ড আছে। তো এই ডাবল বন্ডটাকে আমরা বলছি, মানে এটা যেহেতু কনজুগেশনটাকে কি করেছে, এক্সটেন্ড করেছে, মানে আরও সামনের দিকে নিয়ে গেছে, এই ডাবল বন্ডটাকে আমরা বলছি ডাবল বন্ড এক্সটেন্ডিং কনজুগেশন। তাহলে এখানে যদি আমরা দেখি, এখানে ডাবল বন্ড সিঙ্গেল বন্ড ডাবল বন্ড, এরপরে সিঙ্গেল বন্ড ডাবল বন্ড, তাহলে এই যে ডাবল বন্ড, এই নীল কালারের এই ডাবল বন্ড, আবার সিঙ্গেল বন্ড এই ডাবল বন্ড, এই দুইটা ডাবল বন্ড মানে এই নীল কালারের ডাবল বন্ড আর এই নীল কালারের ডাবল বন্ড, এই দুই ডাবল বন্ড এই আগের কনজুগেশনের সাথে আছে, তার কারণে এখানে দুইটা বন্ড আছে, এই দুইটাকে আমরা বলছি টু ডাবল বন্ড এক্সটেন্ডিং কনজুগেশন। মানে আরো সিম্পলি যদি বোঝাই, এই ক্ষেত্রে আমার ডাবল বন্ড এক্সটেন্ডিং কনজুগেশন জাস্ট একটা, তখন আমার 30 অ্যাড হবে। আর এই ক্ষেত্রে ডাবল বন্ড এক্সটেন্ডিং কনজুগেশন হবে 30 + 30, অর্থাৎ এই ক্ষেত্রে 60, মানে ডাবল বন্ড এক্সটেন্ডিং এর জন্য 60, তখন আমাদের আলটিমেটলি ক্যালকুলেশনের ক্ষেত্রে আমরা দেখব 60 অ্যাড হবে, কারণ এখানে ডাবল বন্ড এক্সিস্টিং কনজুগেশন দুইটা আর এখানে ডাবল বন্ড এক্সিস্টিং কনজুগেশন জাস্ট একটা। ঠিক আছে, এখন আমরা সামনের দিকে আগাই। এটাও খুব মোস্ট ইম্পর্টেন্ট, কারণ এটা প্রত্যেকটা ক্ষেত্রে থাকে। ওই যে আমাদের অ্যালকাইল সাবস্টিটিউয়েন্ট বা রিং রেসিডিউ, তো ব্যাপারটা একটু বুঝি। তো আমরা মূলত এইটা হচ্ছে আমাদের ইউনিট চিন্তা করব। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের ইউনিট মানে কনজুগেশন ইউনিট। ওকে, আর এর বাইরে এটাকে সাপোজ আমরা এই পুরো স্ট্রাকচার থেকে এইটুকু কেটে বের করব। আমরা কাটার কথা যদি বলি, তাহলে এই জায়গা দিয়ে কাটতে হবে আর এই জায়গা দিয়ে কাটতে হবে, তাহলে তো আমাদের এই ইউনিটটা আলাদা হয়ে গেল। তখন কয়বার কোন জায়গায় কাটা লেগেছে, আমার এই জায়গায় কাটা লেগেছে, এই জায়গায় কাটতে হয়েছে, তাহলে এটাকে আমরা বলছি মিথাইল। আর এটা তো আমরা জানি যে ইথাইল, তো মিথাইল ইথাইল যাই হোক না কেন অ্যালকাইল তো অ্যাটলিস্ট, তাহলে এখানে এ এবং বি দুইটি অ্যালকাইল সাবস্টিটিউয়েন্ট, মানে ব্যাপারটা বোঝা গেছে। ঠিক আছে, আচ্ছা, এরপরে রিং রেসিডিউ আবার কি জিনিস, যে এটা হচ্ছে আমাদের ডাবল বন্ডের ওই ইউনিটটা। ঠিক আছে, তাহলে এইটাকে যদি আমি আলাদা করতে চাই, আইসোলেট করতে চাই, তাহলে এই জায়গায় কাটা লাগবে আর এই জায়গায় কাটা লাগবে। তাহলে এখানে এই দুইটা তো আর অ্যালকাইল সাবস্টিটিউয়েন্ট না, যে রিং কাটছি আমরা। ঠিক আছে, যার কারণে এটাকে বলবো এ হচ্ছে একটা রিং, এখানে একটা এ রিং রেসিডিউ, আর এ বি হচ্ছে এখানে একটা রিং রেসিডিউ। এখানে আমরা জানি যে অ্যালকাইল এর জন্য 5 অ্যাড হয়, মানে আমাদের উডারফিশাল রুল যে ল্যামডা ম্যাক্স ক্যালকুলেট করার সময়, আর প্রত্যেকটা রিং রেসিডিউর জন্য 5 অ্যাড হয়, মানে এই রিং রেসিডিউর জন্য 5 অ্যাড হবে, আবার এই রিং রেসিডিউর জন্য 5 অ্যাড হবে। এগুলো আমরা মানগুলো মুখস্থ করবো ছকের মাধ্যমে। ওকে, ফাইন। আচ্ছা, ঠিক আছে, আবার এইটার ক্ষেত্রে যদি বলি, হ্যাঁ এইটার ক্ষেত্রে আমার এই জায়গায় কাটা লাগবে, এই জায়গায় কাটা লাগবে, এই জায়গায় কাটা লাগবে, মানে যদি আমরা এই ইউনিটটাকে কি করতে চাই, এখান থেকে আলাদা করে কেটে আইসোলেট করতে চাই, তাহলে এই এ রিং রেসিডিউ, বি হচ্ছে রিং রেসিডিউ, আর এই 1 মানে এই জায়গাটুকু কিন্তু রিং রেসিডিউ না, এটা হচ্ছে অ্যালকাইল সাবস্টিটিউয়েন্ট। ঠিক আছে, ওকে, ফাইন। তাহলে এখানে যদি দেখি, তাহলে আমরা এই যে ডাইনটাকে, এই কনজুগেটেড ব্যাপারটাকে যদি আমরা এখান থেকে আলাদা করতে চাই, তাহলে এখানে কাটা লাগবে, এই জায়গায় কাটা লাগবে, এই জায়গায় কাটা লাগবে। এখানে কোনো অ্যালকাইল সাবস্টিটিউয়েন্ট নেই, এখানে সবগুলাই হচ্ছে আমাদের রিং রেসিডিউ, মানে 3টি রিং রেসিডিউ এ বি সি। ওকে, এবার পাশেরটা যদি দেখি, এই আমার এই ইউনিটটাকে যদি আমি এখান থেকে আইসোলেট করতে চাই কেটে,
এখানে একটা রিং রেসিডিউ, এই জায়গায় একটা রিং রেসিডিউ, এই জায়গায় একটা রিং রেসিডিউ, আর এটা কিন্তু রিং রেসিডিউ না, এই 2 এটা কিন্তু হচ্ছে অ্যালকাইল সাবস্টিটিউয়েন্ট। এই যে 1 এখান থেকে কাটবো, এটা হচ্ছে কি অ্যালকাইল সাবস্টিটিউয়েন্ট। মানে মনে হয় ব্যাপারগুলো বোঝা যায়, আমি যতটুকু বোঝাচ্ছি। এরপরে এই জায়গায় যদি আসি, মানে এটা যদি হয় আমাদের মেইন ইউনিট, ঠিক আছে, মেইন যদি হয় এটা ইউনিট, কেউ বলতে পারে উপরের তো মেইন ইউনিট হতে পারতো, ব্যাপার না, ঠিক আছে। এটা যদি হয় আমাদের মেইন ইউনিট, আমি এটা ধরে করছি, হ্যাঁ। তো সেক্ষেত্রে কি হবে, তাহলে এখানে কাটা লাগবে, এই জায়গায় কাটা লাগবে, এই জায়গায় কাটা লাগবে, এই জায়গায় কাটা লাগবে, এই জায়গায় কাটা লাগবে। এই যে এ বি সি ডি ই এগুলো সবই কিন্তু আমাদের কি রিং সরি, আমি মনে হয় এখানে ইউনিটটা বলতে একটু ভুল করেছি, হ্যাঁ। এখানে ইউনিটটা মূলত এইটুকু, হ্যাঁ, মানে এই যে এখান থেকে এই পর্যন্ত, মানে যতক্ষণ পর্যন্ত আমাদের কনজুগেশন আছে সেটাকে আমরা কি করে নেব, কেটে বাদ দিব। তাহলে এই ক্ষেত্রে এ বি সি ডি ই সবগুলো আমার কাটা লাগছে, তাহলে এগুলাকে আমরা বলছি রিং রেসিডিউ। আর এই যে 1 এখান থেকে কাটা লাগছে, এই যে এই জায়গা থেকে কাটা লাগছে, মানে এখানে একটা মিথাইল কাটা লাগছে, এখানে একটা মিথাইল কাটানো মানে কেটে ফেলা লাগছে। এখানে হচ্ছে দুইটা মিথাইলের মানে কি, এটা হচ্ছে অ্যালকাইল সাবস্টিটিউয়েন্ট। তাহলে এখানে দুইটা অ্যালকাইল সাবস্টিটিউয়েন্ট, আর এ বি সি ডি ই এই 5টা হচ্ছে আমার কি রিং রেসিডিউ, ঠিক আছে। ওটাই আর কি রিপিট এখানে দেখানো হয়েছে। তো এই জায়গায় যেভাবে বোঝানো হয়েছে সেটা যদি আমি একটু বলি, এই জায়গায় যেভাবে বোঝানো হয়েছে মানে অন্য একটা ডিফারেন্ট ওয়ে আর কি, রিং রেসিডিউ আর অ্যালকাইল সাবস্টিটিউয়েন্ট বের করা বা বোঝার জন্য। সাপোজ আমরা তো জানি যে একটা ডাইনের কথা যদি চিন্তা করি, তাহলে এই যে এটা যদি আমাদের সেই ডাইনটা হয়, আমরা কিন্তু জানি যে এই জায়গায় মূলত কি আছে, কয়টা হাইড্রোজেন আছে, CH2 আছে না, 1 2 3 4, মানে সরি CH আছে। আর এই জায়গাগুলোতে আমরা জানি যে CH2 আছে, আর এই জায়গাটায় আছে আমাদের CH2। ওরা বলতে চাচ্ছে মূলত যে নাম্বার অফ হাইড্রোজেন অ্যাটমস এই কনজুগেটেড সিস্টেমে যে ডিসপ্লেসড করেছে সেটাকে আমরা বলবো অ্যালকাইল গ্রুপ অথবা রিং রেসিডিউ। মানে যে এই জায়গায় যদি চিন্তা করি, এই জায়গায় কিন্তু ছিল আমার একটা হাইড্রোজেন, ঠিক আছে না, এই জায়গায় একটা হাইড্রোজেন ছিল, এই যে আমি দেখতে পাচ্ছি CH, মানে একটা হাইড্রোজেন ছিল। এই হাইড্রোজেনটাকে তো আমাদের সাবস্টিটিউট করেছে, মানে ডিসপ্লেসড করেছে। কে সাবস্টিটিউট করেছে, এখানে মিথাইল সাবস্টিটিউট করেছে, এই কারণে এটার নাম আমরা বলছি মিথাইল বা অ্যালকাইল সাবস্টিটিউয়েন্ট। ঠিক সেমভাবে এখানে কিন্তু আমাদের দুইটা হাইড্রোজেন ছিল, মানে CH2 ছিল, এখন তো দুইটা নাই, এখন জাস্ট একটা আছে। কেন, কারণ এই জায়গাটা মানে একটা হাইড্রোজেনকে সাবস্টিটিউট করে ফেলেছে, বিধায় এটা হচ্ছে আমাদের একটা অ্যালকাইল সাবস্টিটিউয়েন্ট, ঠিক আছে। মানে এক কথায় রিং সিস্টেমের হাইড্রোজেনকে রিপ্লেস করলে, যে রিপ্লেস করবে যদি অ্যালকাইল করে তাহলে অ্যালকাইল সাবস্টিটিউয়েন্ট, যদি রিং দ্বারা করে তখন তো ওটাকে আমরা বলবো রিং রেসিডিউ। যেমন এই জায়গায় যদি চিন্তা করি, ঠিক আছে, এই জায়গায় যদি চিন্তা করি তাহলে মানে আমাদের এই যে এখানে CH2 ছিল, এই জায়গায় CH2, এখন তো CH2 নাই, এখন জাস্ট CH আছে। কেন, কারণ এই যে রিংটা তৈরি হওয়ার কারণে আমাদের মানে একটা হাইড্রোজেন রিপ্লেস হয়ে গেছে। আবার এখানে CH ছিল, এখন তার এইচটা নেই, কারণ এই রিংয়ের এই পার্টটা দ্বারা মানে হাইড্রোজেনটা রিপ্লেস হয়ে গেছে, যার মাধ্যমে আমরা, এগুলো তো আর মানে অ্যালকাইল না, মানে রিং, তাই আমরা A আর B কে বলি রিং রেসিডিউ। তাহলে এটাও মনে হয় বোঝা গেছে। এইভাবেও চিন্তা করা যায় যে কনজুগেটেড সিস্টেম থেকে আমার মানে হাইড্রোজেন যতগুলা হাইড্রোজেন রিপ্লেস করবে, যদি অ্যালকাইল মানে গ্রুপের মাধ্যমে হয় তখন তাকে অ্যালকাইল সাবস্টিটিউয়েন্ট বলি আমরা, যদি রিংয়ের মাধ্যমে তাহলে তাকে বলি রিং রেসিডিউ। তা আমার কাছে বেটার মনে হয়েছে এই কাটার যে ব্যাপারটা আমি বোঝালাম, মানে যে আইসোলেট করে কেটে ফেলবো বলে যেটা বোঝালাম, কিন্তু এক্ষেত্রে এটা মাথায় রাখা লাগবে যে এক্ষেত্রে কাটবো কোন জায়গাটুকু, এই পুরো যতক্ষণ পর্যন্ত আমার কনজুগেশনটা ছিল ততক্ষণ পর্যন্ত, ঠিক আছে। ওকে ফাইন, ওকে। হ্যাঁ, যদি আমরা মানে ক্যালকুলেট করার সময় যদি এটা দেখবো, তারপরে আমি একটু বলি এই জায়গায় মূলত কি কি আসবে আমাদের। তাহলে আমরা দেখতে পাচ্ছি যদি প্রথমে যে যা যা শিখে আসলাম তার উপরে বেজ করে যদি বলি, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা কি মানে আমাদের ট্রান্স অ্যানুলার, ঠিক আছে, মানে হেটারো অ্যানুলার আর কি। হ্যাঁ, এই জায়গাটায় আমরা হেটারো অ্যানুলার দেখছি। আর এই ডাবল বন্ডটাকে আমরা কি বলবো, ডাবল মানে ডাবল বন্ড এক্সটেন্ডিং
যে ব্যাপারটা ছিল ওটা কিন্তু আমরা বলবো, এই যে এটা ডাবল বন্ড এক্সটেন্ডিং কনজুগেশন। ওকে, আমরা সামনে আরও ক্যালকুলেট করবো, তখন দেখতে পাবো আর কি। আমরা জাস্ট এখন পরিচয়গুলো দিচ্ছি। ওকে, এখন এইটা এখান থেকে মুখস্থ করার দরকার নেই, এটা আমরা স্যারের লেকচার থেকে মুখস্থ করবো। স্যারের লেকচারও বললে ভুল হবে, স্যার তো বই থেকে নিয়েছে, ডোনাল্ড পাভিয়ার বই থেকে নিয়েছে। ওকে, দেখি আমরা ওটা একটু দেখে আসি। হ্যাঁ, তো এই উডারফিশাল রুলে আমরা মূলত আপাতত ডাইনের জন্য ক্যালকুলেট করব। এরপরে আমরা ডাইনের সবগুলো প্রায় শিখে ফেলেছি, এরপরে ইনন্সের জন্য ক্যালকুলেট করব। যাই হোক, আগে ডাইনটা শেষ করি, আমি সবগুলো শেষ করে দেবো সিটেল। হ্যাঁ, আচ্ছা, এখানে দেখছি যে ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, মানে এম্পিরিক্যাল রুলস ফর ডাইনস। তো আমরা দেখেছি যে হোমোঅ্যানুলার কী জিনিস এখন আমরা জানি, বা সিসয়েড কী জিনিস, হেটারোঅ্যানুলার কী জিনিস জানি। তো এদের প্যারেন্ট বা বেজ এটা কত, এটা হচ্ছে ল্যামডা। যদি হোমোঅ্যানুলার হয় তাহলে ল্যামডা হচ্ছে 253, আর হেটারোঅ্যানুলার হলে ল্যামডা হচ্ছে 214। এই ছকটা মুখস্থ করা লাগবে। হ্যাঁ, এই যে ডাবল বন্ড এক্সটেন্ডিংয়ের জন্য 30 অ্যাড করা লাগে দুই ক্ষেত্রেই, হোমো হোক বা হেটারো হোক। এরপর অ্যালকাইল সাবস্টিটিউশন বা রেসিডিউর জন্য দুই ক্ষেত্রে 5 অ্যাড করা লাগে। এরপরে এক্সোসাইক্লিক ডাবল বন্ডের জন্য দুই ক্ষেত্রে 5 অ্যাড করা লাগে। এরপরে পোলার গ্রুপ যেগুলো আছে OC ও CH3 থাকলে 0, কোনো কিছু অ্যাড করা লাগে না, কিন্তু দেখাতে হবে যে +0। এরপরে OR থাকলে আমাদের দুই জায়গায় +6, ক্লোরিন ব্রোমিন থাকলে 5 করে, আর NR2 থাকলে 60 করে অ্যাড করা লাগে। কিভাবে কি করা লাগে এটা তো আমি বুঝিয়েছি যে এটা হোমোঅ্যানুলার কেন, কারণ সেম রিং এর মধ্যে আছে দুইটা ডাবল বন্ড, আর এখানে দুইটা আলাদা আলাদা রিং এর মধ্যে আছে, তাই হেটারোঅ্যানুলার। আর হোমোঅ্যানুলার আর একটা নাম হচ্ছে সিসয়েড আর হচ্ছে ট্রান্সয়েড। ওকে, এখন ক্যালকুলেট করাটা দেখি, যে এই যে অবজার্ভটা লাগবে না, স্যার বলেছে, স্যার আমাদের জাস্ট ক্যালকুলেট করতে বলেছে এই পর্যন্ত। ফাইন, তো এইটা কি, এটা তো আমরা দেখে আসছি ট্রান্সয়েড, কারণ এই সিঙ্গেল বন্ডের রেসপেক্টে ডাবল বন্ড দুইটা অপোজিট সাইডে আছে, তাই তার নাম হচ্ছে ট্রান্সয়েড। আর ট্রান্সয়েডে আমরা জানি যে কত, 200। হ্যাঁ, ঠিক আছে, কিন্তু এইটা মূলত 253, এটা হচ্ছে ডাইন এর ক্ষেত্রে। হ্যাঁ, ও এই যে ট্রান্সয়েড তো আমরা দেখে আসছি যে 214, এই যে সেই 214। আবার এখানে যদি দেখি, এখানে ঠিক আছে, এখানে ট্রান্সয়েড ব্যাপারটা তো আছেই, বেজ আমরা জানি 214, এখানেও 214 ছিল, এখানেও 214 থাকবেই, কিন্তু এক্সট্রা কি হয়েছে, এই যে আমরা বলতে পারি না যে এখানে CH2 গুলা হাইড্রোজেন ছিল কিন্তু দুইটা এই কার্বনের সাথে, কিন্তু এখন আছে দুইটা মিথাইল, মানে মিথাইল দ্বারা সাবস্টিটিউট হয়ে গেছে ওই দুইটা হাইড্রোজেন। অথবা আমরা যদি কাটার কথা বলি যে এই জায়গাটুকুকে আমাকে কেটে বের করা লাগবে, তাহলে কাকে কাকে বাদ দেওয়া লাগবে, এটা একটা মিথাইল, দুইটা মিথাইল, তিনটা মিথাইলকে কেটে বাদ দেওয়া লাগবে। আর হাইড্রোজেন তো কাটার প্রয়োজন নেই, কারণ হাইড্রোজেন তো রিং সিস্টেমে ছিল আগে থেকেই। হ্যাঁ, তাহলে এই যে তিনটা মিথাইল ছিল, এই তিনটা মিথাইল তো এখন অ্যালকাইল, 3 অ্যালকাইল গ্রুপ, এক একটার জন্য 5 লাগে, তাহলে 3 5 15, 15 যদি অ্যাড করে দিই তাহলে 229, এটা আমাদের ক্যালকুলেট করে বের করা লাগবে। ঠিক আছে, এখন আর একটু আপার লেভেলে যাই আমরা। এখন কিন্তু আমি এগুলো সব বুঝিয়ে দিয়েছি, কোনটা এক্সোসাইক্লিক ডাবল বন্ড, কোনটা রিং সিস্টেম, রিং রেসিডিউ, সব কিছু বোঝানো আছে। তাহলে এটা দেখতে পাচ্ছি দুইটা আলাদা আলাদা রিংয়ে আছে, তাই ট্রান্সয়েড। আর ট্রান্সয়েডের বীজ বা প্যারেন্ট যেটা ব্যাপার ছিল সেটা ছিল 214। আচ্ছা, এখানে যদি আমি এই ইউনিটটাকে কেটে বাদ দিতে চাই, হ্যাঁ, এই ইউনিটটাকে কেটে বাদ দিতে চাই, তাহলে আমরা দেখছি কয় জায়গায় কাটা লাগে, এখানে কাটা লাগে, এই জায়গায় কাটা লাগে, এই জায়গায় কাটা লাগে, মানে 3টা রিং রেসিডিউ। এখন রিং রেসিডিউ একটা কথা পরে বলছি আমি, তাহলে 3 রিং রেসিডিউ, 3 5 15, ঠিক আছে। এবার এখানে দেখতে হবে আমাদের এক্সোসাইক্লিক ডাবল বন্ড আছে কিনা। হ্যাঁ, অবশ্যই আছে, এই যে ডাবল বন্ডটা এইটা, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের এই রিং এর রেসপেক্টে এই ডাবল বন্ডটা হচ্ছে কি এক্সোসাইক্লিক ডাবল বন্ড। আর একটু পরিষ্কার করে দেখাই আমি, হ্যাঁ, আর একটু, এই যে এইভাবে, এইটা যদি আমার এ রিং হয় আর এইটা যদি আমার বি রিং হয়, এই এ রিং এর রেসপেক্ট এই ডাবল বন্ডটাকে আমরা কি বলছি, এক্সোসাইক্লিক ডাবল বন্ড। ওকে, ফাইন, এক্সোসাইক্লিক ডাবল বন্ডের জন্য 5 অ্যাড করা লাগে, টোটাল হচ্ছে 234, অবজেক্টটা লাগবে না, জাস্ট 234 লিখলেই হচ্ছে। এখন একটা প্রশ্ন, এই মিথাইলটা কেন অ্যাড করা লাগলো না, মানে অ্যালকাইল হিসেবে? হ্যাঁ, এটা একটা ভালো প্রশ্ন, কিন্তু এর উত্তরটা হচ্ছে যে যখন আমরা 3 বার কেটে ফেলছি, মানে এই জায়গায় রিং রেসিডিউ, এই জায়গায় রিং রেসিডিউ, এই জায়গায় রিং রেসিডিউ, এর মাধ্যমে এই পুরোটাই কি হয়ে গেল, আমার এখান থেকে কেটে বের হয়ে গেল। মানে আমাকে তো আলাদাভাবে এই আমার ইউনিটকে আইসোলেট করার জন্যে মিথাইলকে তো আলাদাভাবে কাটার প্রয়োজন নেই, কারণ ও তো অলরেডি এই পার্টকে তো আমরা রিং রেসিডিউ 3 বার কাটার মাধ্যমেই তো ওই পার্ট আমার এখান থেকে কি হয়ে গেছে, বাদ হয়ে গেছে।
ঠিক আছে। আর এটা দ্বারা কি বোঝায়, এটা দ্বারা এই প্যাঁচানোর দ্বারা স্প্রিংয়ের মতো, সাপের মতো, এটা মূলত আরও রিংগুলা কি হয়েছে, এখানে আরও অসংখ্য এভাবে রিং কি করতে ছিলেন, চলমান ছিল। তো সেটা আমাদের মানে এখন দেখার বিষয় না, আমরা মনে হয় বুঝেছি যে কীভাবে এই বিষয়টা আর কি ডিল করা লাগবে। যে এই ডাইনটাকে আমরা কেটে বাদ দিব, সোজা কথা, একবার, দুইবার, তিনবার, তিনটে রিং রেসিডিউ। আর এটা হচ্ছে একটা এক্সোসাইক্লিক ডাবল বন্ড এই রিংয়ের রেসপেক্টে, ফাইন। এর পাশেরটা যদি যাই, তাহলে এই যে আমার এটা হচ্ছে আমার ইউনিট, ঠিক আছে। এই ইউনিটকে যদি আমি কেটে বাদ দিতে চাই, তাহলে কী করা লাগবে, 1 2 3, এই জায়গায় 3 জায়গায় কাটা লাগবে, মানে 3 রিং রেসিডিউ। আচ্ছা, আর যেটা করা লাগবে, এটা ছিল এক্সোসাইক্লিক ডাবল বন্ড, ফাইন। এখন এই জায়গায় তো আর একটা কাটা লাগবে, যেটা ও আর, আমরা কিন্তু দেখে আসছিলাম ছকের মধ্যে ও আর এর জন্য ছিল 6। এই যে ছকের মধ্যে মুস্তাহিন দেখো ভালো করে, হ্যাঁ, আর সামিম, যে ও আর, এই ও আর এর জন্য ছিল কত, 6, হ্যাঁ, ঠিক আছে, 6, ফাইন। তাহলে এখন আমাদের টোটাল যোগ করলে হলো 240। আর এটা যে ট্রান্সওয়াইড, এটা তো দেখে বোঝা যাচ্ছে, ঠিক আছে, এটা বারবার বলছি ট্রান্সওয়াইড। আর এই মিথাইল কেন অ্যাড হলো না সেটাও বলেছি, কারণ এই রিং কাটার মাধ্যমে ওটা আলাদা হয়ে গেছে, ফাইন। এরপরে আমরা একটু আপার লেভেলে যাই, আর একটু আপার লেভেলে এখান থেকে চিত্রটা একটু অস্পষ্ট, আমরা একটু পাবিয়ার বই থেকে দেখে নিই এই জায়গাটা। এই যে এটা, এই যে এটা যেটা ছিল এটা সেটা, ওকে, ফাইন। তাহলে এখানে যদি আমরা দেখি যে এখানে 3টা এক্সোসাইক্লিক ডাবল বন্ড যে আছে, এটা জাস্ট দেখাচ্ছে আমাদেরকে যে এই যে যে রিংটা আছে, এই রিংটার এই ডাবল বন্ডটা, এই রিংয়ের রেসপেক্টে এই ডাবল বন্ডটা হচ্ছে একটা এক্সোসাইক্লিক ডাবল বন্ড। আবার এই রিংয়ের রেসপেক্টে এটা কিন্তু এক্সোসাইক্লিক নয়, ঠিক আছে, এটা বাদ। এটা হচ্ছে একটা এক্সোসাইক্লিক ডাবল বন্ড। আর এই যে রিংটা, এই রিংয়ের রেসপেক্টে এটা হচ্ছে আমার এক্সোসাইক্লিক ডাবল বন্ড। আবার এই রিংয়ের রেসপেক্টে এটা হচ্ছে এক্সোসাইক্লিক ডাবল বন্ড, কারণ কর্নার দিয়ে বের হচ্ছে বারবার। তাহলে দেখা গেল যে এভাবে যাতে আমরা না ভুল ভাবি যে এখানে মানে এটা একটা এক্সোসাইক্লিক, এটা এইভাবে ভাবা যাবে না, কারণ এটা কিন্তু আমাদের এক্সোসাইক্লিক ডাবল বন্ড নয়। কারণ এই ডাবল বন্ডটা এই রিংয়ের রেসপেক্টেও এক্সোসাইক্লিক নয়, আবার এই রিংয়ের রেসপেক্টেও এক্সোসাইক্লিক নয়। এটা মূলত হচ্ছে এই যে উপরে যে বন্ডটা আছে ডাবল বন্ড, এই ডাবল বন্ডটা এই রিংয়ের রেসপেক্টেও এক্সোসাইক্লিক, আবার এই রিংয়ের রেসপেক্টেও এক্সোসাইক্লিক। তাহলে এই ডাবল বন্ডটা দুইবার কাউন্ট হচ্ছে এক্সোসাইক্লিক হিসেবে। আর এই যে আরেকটা রিং এখানে যেটা আছে, এই রিংয়ের রেসপেক্টে এটা ডাবল বন্ড, এই মাঝেরটা কোনো এক্সোসাইক্লিক ডাবল বন্ড নয়, ঠিক আছে, ওকে, ফাইন। তাহলে বুঝলাম আমরা যে 3টা এক্সোসাইক্লিক ডাবল বন্ড, মানে 3 5 15 যদি থাকে তাহলে অ্যাড হবে আর কি, ফাইন। এখন আমরা এটা দেখি, এখানে যেটা দেখানো হয়েছে যে এটা আমি একটা দেখতে পাচ্ছি সিসোয়েড বা হোমোঅ্যানুলার, যার কারণে 253 অ্যাড করেছি। আচ্ছা, এখানে আমার যে কাটা লাগবে, যে আমার আইসোলেট করা লাগবে, এই ডাইনটাটুকুকে আমাকে আইসোলেট করা লাগবে। তাহলে এটুকুকে আইসোলেট করতে গেলে এখানে কাটা লাগবে, এই জায়গায় কাটা লাগবে, এই জায়গায় কাটা লাগবে। তাহলে আমার 3 রিং রেসিডিউ, আর এই 3 রিং রেসিডিউ কাটার মাধ্যমে এই মিথাইল অটোমেটিক এই পার্টটা আমার এখান থেকে কেটে বের হয়ে চলে আসবে। তার মানে এইগুলোকে আর আমার দেখার বিষয় না, 3 রিং রেসিডিউ, 3 5 15। আর এই উপরে আমাদের এই পার্টটা কাটা লাগবে, এটা হচ্ছে একটা অ্যালকাইল সাবস্টিটিউয়েন্ট, এর জন্য অ্যালকাইল সাবস্টিটিউয়েন্টের জন্য 5, আর 3 রিং রেসিডিউ দেখলাম, তার মানে 15। আর এক্সোসাইক্লিক ডাবল বন্ড ওটা যদি একটু বলে দিই, হ্যাঁ, অবশ্যই একটা এক্সোসাইক্লিক ডাবল বন্ড তো আছেই, সেটা কোন রিংয়ের রেসপেক্টে, এই রিংয়ের রেসপেক্টে, এটাকে আমরা বলছি এক্সোসাইক্লিক ডাবল বন্ড, নট এটা, ঠিক আছে, বোঝা গেছে মনে হয়, ওকে। তারপরে চিত্রটা যে দেখি, এটা আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ, এই জায়গায় খুব মানে আর কি একটু গুরুত্ব দিতে হবে। এখানে একই সাথে কিন্তু এটা এই রিংয়ের রেসপেক্টে যদি চিন্তা করি, তখন এটাকে আমরা বলবো সিসোয়েড বা হোমোঅ্যানুলার। কিন্তু আবার এইটাকে যদি আমরা ইউনিট ধরি, তখন ওটা হবে কি ট্রান্সওয়েড। তো দুইভাবে ক্যালকুলেট করা যায়, স্যার দুইভাবে শিখিয়ে দিয়েছিল। তো আমি বলবো যে সিসোয়েড বা হোমোঅ্যানুলার দিয়ে ক্যালকুলেট করা, মানে এইটাকে আমি মানে ইউনিটটা ধরলাম, ঠিক আছে। আমরা তো বলেছিলাম যে এটা হোমোঅ্যানুলার ধরে নিলাম, তার মানে সিসোয়েড মানে 253 হোমোঅ্যানুলার। আর রিং রেসিডিউ, তো রিং রেসিডিউয়ের জন্য আমাদের মূলত কাটা লাগবে এখন। তাহলে কীভাবে কাটবো,
কাটার জন্যে আমরা এই জায়গা থেকে ধরবো, আমি কিন্তু বলেছি পুরোটাকেই ইউনিট আকারে ধরা লাগবে কাটার সময়। তাহলে এই যে এতটুকু আমার হচ্ছে সেই ইউনিটটা। তাহলে এর জন্য আমার কি করা লাগবে, এর জন্য এখানে কাটা লাগবে, ওকে ফাইন, জায়গায় কাটা লাগবে, এই জায়গায় টোটাল 3 জায়গায় মানে কাটা লাগবে, আর এইদিকেও কাটা লাগবে, এই জায়গায় একটা, এই জায়গায় একটা, তাহলে 3 আর 2 5। তার মানে যদি রিং রেসিডিউ দেখি তাহলে রিং রেসিডিউ হচ্ছে 5, ঠিক আছে। এখন ডাবল বন্ড এক্সিস্টিং এই যে ব্যাপারটা ছিল আমি কিন্তু বলেছিলাম এই জায়গায়, এটাকে যদি আমরা এই রিংটা সাপোজ চিন্তা করি, এর সাথে এই যে ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, আবার ডাবল বন্ড, তাহলে এই যে ডাবল বন্ডটা এটা হচ্ছে আমার একটা ডাবল বন্ড এক্সটেন্ডিং কনজুগেশন। আবার এই দিকে যদি যাই ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, আবার এই যে ডাবল বন্ড, তাহলে দুইটা ডাবল বন্ড এক্সিস্টিং কনজুগেশন, তার মানে হচ্ছে 30 দুগুণা 60, ঠিক আছে। এখন এক্সোসাইক্লিক ডাবল বন্ড দেখি কয়টা এক্সোসাইক্লিক ডাবল বন্ড এখানে আছে। ওকে, তাহলে দেখি একে একে চেষ্টা করে। তাহলে এই রিংয়ের এটা কিন্তু এক্সোসাইক্লিক না, ঠিক আছে, এটা বাদ, কারণ এই রিংয়ের রেসপেক্টে এটা এক্সোসাইক্লিক নয়। আর কিন্তু যদি এই রিংয়ের রেসপেক্টে চিন্তা করি তাহলে কিন্তু এটা একটা এক্সোসাইক্লিক ডাবল বন্ড, কিন্তু এইটা কিন্তু আবার না, মানে এই রিংয়ের রেসপেক্টে না, কিন্তু আবার এই রিংয়ের রেসপেক্টে এটা আমার কি মানে এক্সোসাইক্লিক ডাবল বন্ড, ঠিক আছে। আবার এই রিংয়ের রেসপেক্টে এটা হচ্ছে আমার এক্সোসাইক্লিক ডাবল বন্ড। তাহলে আমার 3টা এক্সোসাইক্লিক ডাবল বন্ড আছে, অর্থাৎ 3 × 5 মানে 15। ওকে, আর যেটা ব্যাপার ছিল এখানে তো আমার এটাও কাটা লাগবে, কারণ যদি ওটাকে যদি আমরা আইসোলেট করতে চাই, তো এইটা কি CH3COOH, মানে যদিও এখানে 0 অ্যাড হবে কিন্তু আমাকে অ্যাটলিস্ট বলা লাগবে যে এর জন্য আমার কি 0 অ্যাড করেছি। 0 অ্যাড না করলেও কিন্তু 353 হবে, কিন্তু অ্যাড করে মেলাতে হবে 353। আচ্ছা, এই ছিল কার্বনিল এর আগ পর্যন্ত, মানে হ্যাঁ ডাইনের সব ক্যালকুলেশনগুলা আর কি হলো। আচ্ছা, এবার যদি মানে ইনন্সে যাই, ইনন্স তো আমরা স্যারের লেকচারে একটু ঘুরে আসি। আচ্ছা, এই পর্যন্ত শেষ হয়েছে। তো ইনন্সের জন্য ক্যালকুলেশনটা একটু ডিফারেন্ট হবে, এই মানগুলো মুখস্থ রাখা লাগবে। 6 মেম্বার্ড ইনন বা অ্যাসাইক্লিক প্যারেন্টের জন্য 215 আগেই অ্যাড করা লাগবে, দেখান পরে, যেমন সিসয়েড আর ট্রান্সয়েড ছিল ওই রকম, এগুলো হচ্ছে প্যারেন্ট বা বেজ ভ্যালু। এরপরে 5 মেম্বার্ড ইনন হলে 202 অ্যাড করা লাগবে, অ্যাসাইক্লিক ডাইনন হলে 245। এখন এই জায়গায় কি ব্যাপারটা থাকবে এটা একটু দেখি। এখানে মূলত থাকবে আলফা বিটা আনস্যাচুরেশন, মানে অ্যালডিহাইড। তাহলে এই যে CO এর পাশে যেটা আমরা জানি এটাকে বলে আলফা, পাশের কার্বনটাকে, আর তার পাশে যে আর কার্বনটা আছে ওটাকে বলে বিটা, তার পাশে যেগুলো থাকে গামা, এভাবে চলতে থাকে আর কি, ঠিক আছে। আরও যদি এদিকে এক্সটেন্ড থাকে যেমন এই যেখানে দেখানো হয়েছে, যেটা আলফা বিটা গামা, তারপর হচ্ছে ডেল্টা, ঠিক আছে। এখন এই আলফা বিটা গামা পজিশনের উপরে আবার এখানে অ্যালকাইল গ্রুপ বা রিং রেসিডিউ, আগে কিন্তু ওইরকম কোনো আলফা বিটা ব্যাপার ছিল না, কিন্তু এখানে আলফা পজিশনে যদি অ্যালকাইল গ্রুপ বা রিং রেসিডিউগুলো থাকে তাহলে 10 অ্যাড করা লাগে, বিটাতে থাকলে 12, আর গামা বা তার বেশিতে থাকলে তখন 18 যোগ করা লাগে, ঠিক আছে। এটা আমরা একটু এক্সাম্পল আকারে দেখি, তাহলে বুঝতে পারবো। মনে হয় বোঝা গেছে, হ্যাঁ, আলফা বিটা আনস্যাচুরেশনের ব্যাপারটা। এখন এটা অস্পষ্ট, মানে জায়গাটা অস্পষ্ট, আমি স্যারের মানে বই থেকে একটু দেখছি এক্সাম্পলগুলো। ওকে, এটা একই কিন্তু, হ্যাঁ, এটা আর এটা একই। আচ্ছা, তো এখন আমরা দেখতে পাচ্ছি মাস্ট একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যখন আমরা এখানে ইউনিটটাকে চিন্তা করব, এইভাবে আমরা ইউনিটটা চিন্তা করি, ঠিক আছে, এইভাবে এইভাবে আমরা ইউনিটটাকে চিন্তা করলাম। তো এই ইউনিটটাকে যে আমার কেটে বাদ দেওয়া লাগবে, তো অবশ্যই এই মিথাইলকে তো কাটা লাগবে, কিন্তু এই দিকটা, এই জায়গাটা মূলত আমাদের ক্যালকুলেশনে কখনো আসবে না, এটা স্যার বারবার বলে দিয়েছিল। তো যদি এইখানে কাটি তাহলে এইভাবে কি করব, আমরা আইসোলেট করব, কিন্তু এই কাটানোটা আর লাগবে না, এই জায়গায় রিং রেসিডিউ এটা আবার চিন্তা করা যাবে না, ঠিক আছে। তাহলে কোনগুলো চিন্তা করতে হবে, ওটাকে বাদ দিয়ে, মানে এই কার্বনের CO এর এই কার্বনটাই কি আছে এটা আমার দেখে লাভ নাই, সেখানে রিং রেসিডিউ থাক কি মিথাইল থাক, এখানে কাটার আমার প্রয়োজন নাই, আমরা বাকিগুলো নিয়ে চিন্তা করা লাগবে। তাহলে বাকিগুলো কোথায়,
এই যে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তাহলে 3টা অ্যালকাইল গ্রুপ। ঠিক আছে, এখন 3টা অ্যালকাইল সাবস্টিটিউয়েন্ট, তার মধ্যে 3টাই তো আর আলফা পজিশনে নাই, আলফা পজিশনে আছে একটা। আলফার মিথাইলের জন্য আমরা কত কাট করব, মানে মানে অ্যাড করব 10, কিন্তু বিটার মিথাইলের জন্য 10 না 12। কেন? কারণ উপরে বলা ছিল, এই যে এখানে বলা ছিল যে অ্যালকাইল সাবস্টিটিউয়েন্ট রেসিডিউ যদি আলফাতে থাকে তাহলে 10 অ্যাড করা লাগে, কিন্তু বিটাতে থাকলে 12 অ্যাড করা লাগে। গামা বা তার বেশি হলে 18। যেহেতু বিটাতে 2টা আছে, আমাদের কত হবে 12 দুগুণা 24, অ্যাড করলে। আর এটা ছিল অ্যাসাইক্লিক ইনন, মানে এটা তার সাইক্লিক না, যার কারণে বেজ ভ্যালু আমাদের 215 ছিল। এই যে এখানে যে অ্যাসাইক্লিক হলে বেজ ভ্যালু, হ্যাঁ এই যে এটা কিন্তু অ্যাসাইক্লিক ডাইইনন, এটা না, এই যে এটা অ্যাসাইক্লিক হলে মানে অ্যাসাইক্লিক প্যারেন্ট ইনন হলে 215, তাহলে এই কারণে এখানে 215 অ্যাড করা ছিল। ঠিক সেমভাবে 6 মেম্বার রিং এর জন্য 215 ছিল ওই জায়গায় উপরের চিত্রে। হ্যাঁ, যেহেতু এটা 6 মেম্বার্ড ইনন, সাইক্লিক অবশ্যই 6 মেম্বার্ড, 215 বেজ ভ্যালু। এরপরে ডাবল বন্ড এক্সটেন্ডিং কিভাবে আছে, এই যে এইটুকু তো আমার কি অরিজিনাল টুকু, মানে এই জায়গাটুকু। ঠিক আছে, এরপরে ডাবল বন্ডটাকে আরও আমার কি করা হয়েছে, এক্সটেন্ড করা হয়েছে, মানে এইটা। তাহলে এখানে একটা কি আমার, একটা হচ্ছে ডাবল বন্ড মানে এক্সিস্টিং কনজুগেশন, আর এটা কি হোমোসাইক্লিক ডাইন। ঠিক আছে, অবশ্যই হোমোসাইক্লিক ডাইন, এই যে এটা দেখে ফেলি। হ্যাঁ, তাহলে এই যে ডাইনটা এটা কি হোমোসাইক্লিক না? হ্যাঁ, এই কারণে এটা হচ্ছে আমার কত 39 এখানে কি করা লাগবে, অ্যাড করা লাগবে। ঠিক আছে, ওকে। এরপরে আমরা দেখি রিং রেসিডিউ। এখানে আরেকটা ব্যাপার ছিল, এই যে যদি আমরা এই ইউনিটটাকে কাটি তাহলে তো এই গামার এখানে একটা রিংটাকে এভাবে কাটা লাগবে। তাহলে যদি গামার এখানে কাটি, এই কারণে গামার রিং রেসিডিউ আমরা জানি। গামা কেন, মানে এটা তো ডেল্টা, গামা থেকে যত উপরে যাবো ডেল্টা পর্যন্ত বা আরও বেশি আমরা জানি 18 যোগ করা লাগে, তাই 18 যোগ করেছি। ঠিক আছে, আচ্ছা এবার 5 মেম্বার্ড ইননের জন্য 22 হচ্ছে বেজ ভ্যালু, যেটা ওই সব উপরের ছক এগুলো সবই দেওয়া আছে, যে 5 মেম্বার্ড হলে 202 অ্যাড করা লাগবে। ঠিক আছে, এরপরে কি আছে আর বিটাতে যদি আসি, তো আগে আমাদের এককটা ইউনিটটাকে আইসোলেট করি। এই যে আমাদের সেই ইউনিটটা, যেমন আমরা দেখতে পাচ্ছি যে আলফাতে কিছুই করা লাগবে না এবার, আর বিটাতে কিন্তু 2বার কাটা লাগছে, তারপর 2টা রিং, তাহলে রিং রেসিডিউ, তাহলে বিটাতে রিং রেসিডিউ হচ্ছে 12 দুগুণে 24। এরপরে একজোসাইক্লিক ডাবল বন্ড যদি আমরা চিন্তা করি আছে কিনা, অবশ্যই আছে, কারণ এই রিং এর রেসপেক্টে আমার এই ডাবল বন্ড হচ্ছে কি একজোসাইক্লিক ডাবল বন্ড। একজোসাইক্লিক ডাবল বন্ড থাকলে 5 অ্যাড করা লাগে, তাহলে টোটাল হচ্ছে এটা, অবজেক্টগুলো দেওয়া লাগবে না। এরপরে যদি এইটার কথা চিন্তা করি, এটা 5 মেম্বার রিং দেখতে পাচ্ছি আমরা, এই কারণে বেজ হচ্ছে 202। আর আলফাতে আমরা দেখছি এই যে এই জায়গাটা হচ্ছে আলফা, আর এটা বিটা, মানে আলফাটা একটু দূরে লেখা আছে, এই যে এই জায়গাটুকু তো আমাদের কাটা লাগবে, তাই না? এই জায়গাটুকু কাটতে গেলে আমরা দেখছি যে বিটাতে 2টা হবে রিং রেসিডিউ, এই যে বিটাতে 2টা রিং রেসিডিউ, আর আলফাতে একটা ব্রোমিন কাট করা লাগবে। ব্রোমিন কাট করতে গেলে আমাদের 25, ওই যে উপরে লেখা আছে যে এই যে ব্রোমিন যদি আমরা কাট করি আলফার ব্রোমিন, তাহলে 25 অ্যাড করা লাগে। ঠিক আছে, এই যে আলফার ব্রোমিন অ্যাড করলে 25 অ্যাড করা লাগে, তাহলে টোটাল হচ্ছে 256। এবার লাস্ট এক্সাম্পলটা দেখি। হ্যাঁ, এটা যদি আমরা দেখি, এটা একটা মানে এই যে এটা হচ্ছে আমাদের 6 মেম্বার রিং। হ্যাঁ, মানে এইটুকু ছিল আমাদের অরিজিনাল। ঠিক আছে, এরপরে আরও এক্সটেন্ডেড হয়েছে, তার মানে এখানে অবশ্যই এক্সটেন্ডেডটাও অ্যাড করা লাগবে। এই যে ডাবল বন্ড এক্সটেন্ডিং কনজুগেশন, ডাবল বন্ডের জন্য লাস্টেরটার জন্য ডাবল বন্ড এক্সটেন্ডিং কনজুগেশন 30 অ্যাড করা লাগবে। আর 6 মেম্বার রিং হওয়ার কারণে বেজ ভ্যালু হচ্ছে 215। আর কি দেখি, বিটাতে আমার কিছু আছে। হ্যাঁ, এই যে বিটাতে এই জায়গাটুকু কাট করা লাগবে, মানে কি রিং রেসিডিউ, বিটাতে রিং রেসিডিউ হচ্ছে 12। আর এই যে গামা আছে লাস্টের দিকে, হ্যাঁ মানে ডেল্টা আছে, এই ডেল্টা লাস্টে আছে ডেল্টা, আর এটা গামা। তো গামা কিছু করা লাগছে না, না এখানে রিং রেসিডিউ না অ্যালকাইল সাবস্টিটিউয়েন্ট কিছুই নাই গামাতে, কিন্তু এই ডেল্টাতে কি আছে একটা রিং রেসিডিউ। এই যে ডেল্টাতে রিং রেসিডিউ, কিন্তু একই রিং রেসিডিউ বিটাতে থাকলে করা লাগে 12, আর গামাতে থাকলে করা লাগে 18। এটা উপরের ছকে আমরা দেখে আসছি। আর একটা এক্সোসাইক্লিক ডাবল বন্ড অবশ্যই আছে, এক্সোসাইক্লিক ডাবল বন্ড, সেটা হচ্ছে এই যে ডাবল বন্ডটা, এটা এই রিং এর রেসপেক্টে এক্সোসাইক্লিক ডাবল বন্ড, তাই 5 অ্যাড করা লেগেছে, দিয়ে হয়েছে 280। তো এই ছিল এই পর্যন্ত, সবগুলাই আমি ক্লিয়ার করেছি। তো দিস মানে লেকচার ইজ
কি বলবো, ডেডিকেটেড টু all, but especially for মুস্তাইন and সামিম।